রাগে দুঃখে অপমানে কাঁদতে কাঁদতে লতিকা জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছায় গ্রামের শেষ প্রান্তের জঙ্গলে। হে ভগবান, আমি কি দোষ করেছিলাম তোমার কাছে যে আমার জীবনটা এরকম নরক করে দিলে তুমি? বাপ মাকে হারিয়ে অনাথ হলাম, বিয়ের পর স্বামী হারিয়ে বিধবা হলাম, সেই শাস্ত্রয়ও চলে গেল। এতদিন পর যাও বা কাউকে ভালোবাসলাম, ভালোবাসা পেলাম, সেও কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমি কি আর কাউকে আমার এই মুখ দেখাতে পারবো? না না, আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমার মরণই ভালো। এই বলে লতিকা কাঁদতে কাঁদতে গাছের ডালের সাথে হাতের দড়িটা শক্ত করে বেঁধে ফাঁস তৈরি করে। এরপর এমন সময় ছিটকে পড়ে গেল সে। মুখ তুলতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে রামচরণ। কি কাকা বাবু, আপনি এখানে? এ তুই কি করতে যাচ্ছিলি মা? আত্মহত্যা যে মহাপাপ। আমি নিজেই তো একটা পাপী কাকা বাবু। মিথ্যে ভালোবাসার মোহে অন্ধ হয়ে ধরাকে সরাজ্ঞান করে বসেছিলাম। এমনকি আপনি আমাকে পরিচয়ের প্রথম দিন থেকে মেয়ের মতো স্নেহ করেছেন। সেই আপনাকেও আমি কুকথা বলেছি। আমার মতো মেয়ের মরণই ভালো। কেন বাঁচালেন আপনি আমাকে? পাগলি মেয়ে আমার, আমি কি ওসব মনে রেখেছি নাকি? আর শোন, ভালোবাসা কোনো পাপ নয়। তুই পাপী নোস, বরং পাপী তো সেই মানুষগুলো যারা ভালোবাসার মর্যাদা দিতে জানে না। কিন্তু ওরাই তো সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে কাকা বাবু, আর কলঙ্কিনী হবে আমাদের মতো মেয়েরা। ওদের কেউ শাস্তি দেবে না, কেউ না। শাস্তি তো ওদের পেতেই হবে। তোর সর্বনাশ যে করেছে তাকে শাস্তি পেতে দেখতে চাস না তুই? চাই তো, 100 বার চাই, কিন্তু কে দেবে ওদের শাস্তি? আমার কথা তো কেউ বিশ্বাস করবে না। আমি দেব। আপনি কি শাস্তি দেবেন ছোট বাবুকে? মৃত্যু। সারাদিন এই বিষয়ে আর একটিও কথা বলে না সে। অবশেষে গভীর রাতে জমিদার বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন। তখন চুপি চুপি লতিকার ঘরে এলো রামচরণ। তোকে আজ যে কথাগুলো বলবো তা দিনের বেলায় বলা সম্ভব নয়। কোত্থেকে কে শুনে ফেলবে তার নেই ঠিক। তাছাড়া আজ বহু বছর আমি এই সত্য গোপন করে রেখেছি। কি সত্য কাকা বাবু? আমার আসল পরিচয়ের সত্য। মানে আমি ঠিক বুঝলাম না। আমি এই জমিদার বাড়িতে কাজ করা শুরু করেছি বছর 5 আগে। তার আগে এখান থেকে বহু ক্রোশ দূরের এক গ্রামের শ্মশানে আমি তন্ত্র সাধনা করতাম। দীর্ঘদিনের সাধনার ফলে বেশ কিছু শক্তি অর্জন করেছিলাম আমি, আর সেই শক্তি আমি মানুষের কল্যাণের কাজে লাগাতাম। কিন্তু একদিন সেই মানুষের ভালো করতে গিয়েই আমার এই হাত দিয়ে আমি বিশাল বড় অপরাধ করে ফেললাম। কি অপরাধ কাকা বাবু? নিজের অর্জিত শক্তি নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম, বড় বেশি আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাসী হলো আমার কাল। আমি নিজের অজান্তেই একটা ভুল করে ফেললাম, যার ফল ভোগ করতে হলো বেশ কিছু গ্রামবাসীকে। আমার ওই সামান্য ভুলের জন্য মৃত্যু হলো তাদের, আর এক নিমেষে গোটা গ্রাম ক্ষেপে উঠলো আমার উপর। তারা আমাকে এই মারে কি সেই মারে। আমি কোনো রকমে সেই গ্রাম থেকে পালিয়ে আত্মরক্ষা করেছিলাম। তারপরে এই গ্রামে এসে জমিদার বাড়িতে কাজে ঢুকি। সেই দিন থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তন্ত্র কোনোদিন কারোর ভালো করতে পারে না। তাই প্রতিজ্ঞা করেছিলাম যে আর কখনো তন্ত্র সাধনা করব না। কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ আমার সেই প্রতিজ্ঞা ভাঙার সময় এসেছে। মানে হলো আগামী অমাবস্যায় আমি আবার সাধনায় বসবো, এবং সেটা ওই জমিদারের ছেলেকে শাস্তি দেওয়ার জন্য। ওর বিরুদ্ধে প্রেত চালনা করব আমি। এখানে শুধু তোকে একটা সাহায্য করতে হবে মা। কি সাহায্য? এই গ্রামে কার বাড়িতে কুচকুচে কালো ছাগল আছে সেটা আমাকে খোঁজ নিয়ে জানাতে হবে। কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? সেই ছাগল বলি দিয়ে সন্তুষ্ট করতে হবে প্রেতকে। তারপর 3টে অমাবস্যায় ছাগল বলি দিলে প্রেত ছোটবাবুকে সম্পূর্ণ নিজের বশে করে নেবে। একটু একটু করে ভেতর থেকে শেষ হতে থাকবে সে। অবশেষে 4র্থ অমাবস্যায় বলি দিয়ে প্রেতের খিদে শান্ত করতে পারলেই ছোটবাবুর মৃত্যু নিশ্চিত। এমনটা কি সত্যি সম্ভব কাকা বাবু? আমার জন্য বিশ্বাস হচ্ছে না। সম্ভব রে মা, সব সম্ভব। আগামী পরশু অমাবস্যা, তার আগে কালো ছাগলের খোঁজ এনে দিবি আমাকে। ও মা, এই যে দেখি ভোর হয়ে গেছে, এক্ষুনি সবাই উঠে পড়বে, নয়তো কেউ দেখলে সন্দেহ করতে পারে। আমরা পারবো তো কাকা বাবু? পারতে হবেই।
তোর কাকাবাবু যতদিন বেঁচে আছে তোর কেউ ক্ষতি করে পার পাবে না। এরপর রামচরণ ঠিক যেভাবে বলেছিল সেভাবেই পরপর 3টি অমাবস্যায় 3টি ছাগল বলি দিয়ে প্রেতকে আহ্বান করে সন্তুষ্ট করে এবং তাকে চালনা করে বীরেন্দ্রর প্রতি। আর সেই প্রেতের প্রভাবেই বীরেন্দ্ররাজ এই অবস্থা। সারাক্ষণ মৃত্যু ভয় থাকে। বিয়েও ভেঙে গেছে তার। আর 1 সপ্তাহ পর শেষ অমাবস্যা। তারপরেই যত দিন যাচ্ছে বীরেন্দ্রর অবস্থা তত খারাপ হচ্ছে। তাকে এখন ঘরে বন্দি করে রাখা হয়েছে। এদিকে চিঠি পেয়ে অমাবস্যার ঠিক 2 দিন আগে জমিদার বাড়িতে এসে হাজির হলেন গুরুদেব। জমিদার ও তাঁর গিন্নির মুখে বীরেন্দ্রর অবস্থার কথা শুনে এবং নিজের চোখে বীরেন্দ্রকে দেখে গম্ভীর মুখে নিজের ঘরে এসে বসলেন তিনি। আর কিছুক্ষণ পরেই ওই ঘরে এলেন জমিদার ও তাঁর স্ত্রী। গুরুদেব, গুরুদেব, আমার ছেলেটাকে বাঁচান গুরুদেব। ওর মুখের দিকে তাকানো যাচ্ছে না। কি এমন হলো আমার ছেলেটার গুরুদেব? শান্ত হ, শান্ত হ। আচ্ছা, একটা কথা বলতো, ও কবে থেকে এমন করছে? 3 মাসের বেশি হয়ে গেল গুরুদেব। যত দিন যাচ্ছে ওর অবস্থা তত খারাপ হচ্ছে। আমার সুস্থ সবল ছেলেটার উপর কার যে নজর লাগলো। প্রেতের নজর পড়েছে ওর উপর। মানে তোর ছেলের প্রতি প্রেত চালনা করা হয়েছে। ওকে দেখে যা বুঝলাম, এ বড় শক্তিশালী প্রেত। কে করলো এমন? তাকে শেষ করে দেব আমি। আমার ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র। তার আগে তোর ছেলেকে বাঁচাতে হবে রে। কি করতে হবে আপনি বলুন শুধু গুরুদেব। বীরেন্দ্রকে বাঁচাতে যা করতে হয় আমি সব করব। 2 দিন পর অমাবস্যা। এই 2 দিনের মধ্যে এই গ্রামের কারো বাড়ির কুচকুচে কালো ছাগল চুরি গেলে সেই খবর যেন তুই পাস, সেই ব্যবস্থা কর। তবে এই কাজ যেন গোপনে হয়, সে খেয়াল রাখিস। বেশ, তাই হবে। গুরুদেবের কথা মতন সারা গ্রামে জমিদারের চর ছড়িয়ে গেল। অমাবস্যার দিন সকালে খবর এলো বিশু ময়রার কালো ছাগল গতরাতে চুরি গেছে। এই খবর জমিদার গুরুদেবকে জানাতেই তিনি বললেন, যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। এই প্রেত বড় শক্তিশালী। একে থামাতে হলে আর তোর ছেলেকে বাঁচাতে হলে আজই এর পেছনের লোককে বের করে বলি বন্ধ করতে হবে, নইলে তোর ছেলের মৃত্যু অবধারিত। কিন্তু কিভাবে বুঝবো সে কে? কোথায় পাবো তাকে? এসব কাজের উপযুক্ত স্থান হলো শ্মশান। আজ রাত ঠিক 12টায় শ্মশানে যেতে হবে আমাদের। তৈরি থাকিস। সেদিন মধ্যরাতে জমিদার তার জন লেঠেলার গুরুদেবকে সঙ্গে করে চুপি চুপি পৌঁছে গেল শ্মশানে। শ্মশানে ঢুকতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল জমিদারের। কারণ শ্মশানের এক প্রান্তে একটি যজ্ঞকুণ্ডের সামনে বসে আছে তাঁরই বাড়ির চাকর রামচরণ এবং রাঁধুনি লতিকা। লতিকার হাতে ধরা কালো ছাগলের দড়ি। জমিদারের লোক হই হই করতেই লতিকা ভয় পেয়ে ছাগলের দড়িটা ছেড়ে দিল, আর সাথে সাথেই ছাগলটা পালিয়ে গেল। এ কি করলি মা? ছাগলটা ছেড়ে দিলি? এক্ষুনি যে প্রেত এসে রক্ত চাইবে। তোদের এত বড় আস্পর্ধা! তোরা আমার নুন খেয়ে আমার সাথেই নেমোখারামি করিস? আমার ছেলেকেই মারতে চাস তোরা? আপনার ছেলে আমার লতিকা মায়ের চরম সর্বনাশ করেছে। শুধু তাই নয়, এমন অসংখ্য মেয়ের সর্বনাশ করেছে ও। ছোট বাবুর মৃত্যুই প্রাপ্য। তবে রে, রক্ত দে আমায়, রক্ত, রক্ত। কি করি এখন? ছাগলটা তো পালিয়ে গেল। কাকা বাবু, ও যে আমার দিকেই আসছে। রক্ত খাবো আমি, রক্ত। রামচরণ হাঁড়ি কাঠে নিজের মাথা রেখে নিজেকেই বলি দিয়ে দেয়। পারলাম না আপনার ছেলেকে বাঁচাতে। না না না। জমিদার যতক্ষণে ছুটতে ছুটতে বীরেন্দ্রর ঘরের সামনে এসে পৌঁছলেন, ততক্ষণে বীরেন্দ্রর বুক চিরে তার হৃৎপিণ্ড খেয়ে অদৃশ্য হয়েছে প্রেত। ঘরে পড়ে আছে শুধু তার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ।
এই এই ধর ওকে, ধর 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 ধর। আরে বেটাকে পালাতে দেওয়া যাবে না, ধর ওকে। আরে ধরবি তো, তাড়াতাড়ি চল। জ্যান্ত জ্বালিয়ে মারবো আজ তোকে, একবার হাতে পাই শুধু। তন্ত্রের জোরে মানুষ মারা, হাস্তর বের করছি দাঁড়া। ধর বেটাকে ধর, পালালো পালালো। না না, আমাকে মেরো না, আমি মরতে চাই না। আমাকে মেরো না, মেরো না আমাকে। ও কষ্ট হচ্ছে। না না না। কি হলো বাবা বীরু, এমন চিৎকার করে উঠলি কেন বাবা? আবার কোনো বাজে স্বপ্ন দেখেছিস? মা মা মা, আমাকে আমাকে বাঁচাও মা। ও ওকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। কে মারবে তোকে? কার এত সাহস? তুই কি ভুলে গেছিস তুই জমিদার কৃষ্ণচন্দ্রের ছেলে বীরেন্দ্রচন্দ্র? তোর এভাবে ভয় পাওয়া মানায়? বাবা, ও বাবা, তুমি আমায় বাঁচাও বাবা। ও ও ও আসে প্রতিদিন রাতে আমাকে মারতে আসে। আমার খুব ভয় করে বাবা, খুব ভয় করে। ভয় পাস না বীরু, ভয় পাস না। এই দেখ, এই দেখ, আমি আছি, তোর বাবা আছে, তোকে কেউ কিচ্ছু করতে পারবে না। তুই তুই শুয়ে পড়, নে শুয়ে পড়। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড় বাবা। মায়ের সান্ত্বনায় খানিকটা নিশ্চিন্ত হয়েই বীরেন্দ্র আবার শুয়ে পড়ল এবং কিছুক্ষণের মধ্যেই সে তলিয়ে গেল গভীর ঘুমে। ছেলের ঘরে এক ভৃত্যকে পাহারায় রেখে জমিদারবাবু ও তাঁর স্ত্রী চিন্তান্বিত মনে ফিরে এলেন নিজের ঘরে। হ্যাঁ গো, তুমি কিছু করো না, ছেলেটার মুখের দিকে যার তাকানো যাচ্ছে না। এভাবে চলতে থাকলে ছেলেটা আমার শেষ হয়ে যাবে। এখনো কোনো কবিরাজ বুদ্ধি তোর বাগ রাখিনি গিন্নি, কিন্তু ওর কি হয়েছে কেউই তো বলতে পারছে না। কি যে করি? আমি বলি কি, তুমি কাশিতে গুরুদেবকে কালি চিঠি লিখে আসতে বলো। এখন খোকাকে যদি কেউ বাঁচাতে পারে একমাত্র উনিই পারবেন। বেশ, তাই লিখব। এখন ঘুমিয়ে পড়ো আর চিন্তা করো না। সকলে গভীর নিদ্রায় তলিয়ে গেলেও জমিদার বাড়ির এক কোণের একটা ঘরে তখনও দুটো মানুষ নির্ঘুম হয়ে রাত জেগে। কাকাবাবু, এইমাত্র দেখে এলাম ছোট কর্তা ঘুমোচ্ছেন, বড় কর্তারাও ঘরে চলে গিয়েছেন। আজকে রাতের জন্য এটুকু যথেষ্ট। আর কদিন পরেই আমাদের স্বার্থ সিদ্ধি হবে। আমার খুব ভয় করছে কাকাবাবু, আমরা কোনো ভুল করছি না তো? অপরাধের শাস্তি তো সবাইকে পেতে হয় রে মা। কখনো ঠাকুর নিজে সাজা দেন, আবার কখনো আমাদের মাধ্যমে দেন। তুমি আমার জন্য এসবে কেন জড়াতে গেলে বলো তো কাকাবাবু? কারণ সেই প্রথম দিন থেকেই তোকে আমার মেয়ে বলেই ভেবে এসেছি। আর মেয়ের জন্য বাবারা সব করতে পারে। মনে পড়ে সেই প্রথম দিনের কথা? আজ থেকে বছরখানেক আগে বিধবা লতিকাকে জমিদার বাড়িতে নিয়ে এসেছিলেন জমিদার গিন্নি। এই যে রামচরণ, এই হলো লতিকা, আজ থেকে আমাদের নতুন রাঁধুনি। ওকে রান্নাঘরের সব কাজকর্ম শিখিয়ে পড়িয়ে নিও, বুঝলে? আগে গিন্নি তাই হবে। এসো এসো মা, এসো এসো। যদি কিছু মনে না করো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে দেখে তো ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে, তার উপর তোমার এত কম বয়স। এই জমিদার বাড়িতে গাধার খাটুনি কেন খাটতে এলে মা? আমি এক অভাগী কাকাবাবু, সেই ছোটবেলায় বাপ মা হারিয়ে মামার কাছে মানুষ। মামি দু চোখে সহ্য করতে পারতো না আমায়, তাই তড়িঘড়ি এক বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার স্বামী মারা যান। তারপর শ্বশুর বাড়ি থেকেও আমাকে তাড়িয়ে দেয়, মামার বাড়িতেও আমার আর জায়গা হয় না। অনেক কষ্টে আমি এই কাজটা পেয়েছি কাকাবাবু। অন্তত আমার মতো অনাথ দুটো খেয়ে পড়ে তো থাকতে পারবে। আমাকে যখন কাকাবাবু বলে ডাকলি, তখন আজ থেকে আর নিজেকে অনাথ ভাবিস না। তোর এই কাকাবাবু আছে তো, আমরা কাকা ভাইজিতে মিলে এখানে বেশ থাকবো, বুঝলি? হ্যাঁ কাকাবাবু, তাই হবে। এরপর লতিকা জমিদার বাড়িতে পাকাপাকি ভাবে রান্নার কাজে লেগে পড়ল। লতিকা দেখতে যেমন সুন্দরী ছিল, তেমনি ছিল তার রান্নার হাত। আর তাই তার উপরেই নজর পড়েছিল জমিদারের একমাত্র ছেলে বীরেন্দ্রর। ধীরে ধীরে তাদের দুজনের মধ্যেকার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন ছোটবাবু, একে আমি বিধবা, তার উপরে এ বাড়ির রাঁধুনি। আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। কেউ মেনে না নিলে তোমায় নিয়ে আমি আলাদা থাকবো লতিকা, কিন্তু তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আপনি সত্যি বলছেন ছোটবাবু? সত্যি সত্যি সত্যি।
তোমার কাছে আমি কিচ্ছু লুকাবো না। দেখো, আমি এর আগে বহু মেয়ের সাথে প্রেম করেছি, কিন্তু লতিকা, তুমি আমাকে বদলে দিয়েছো। আমি সত্যি ভীষণ ভাগ্যবতী ছোটবাবু। পুকুরের নির্জন ঘাটে বীরেন্দ্র আর লতিকা যখন প্রেমালাপে মত্ত, তখন ঝোপের পিছন থেকে তাদের কথা শুনে ফেলে বৃদ্ধ রামচরণ। সেদিন সন্ধেবেলাতেই লতিকাকে একা পেয়ে রামচরণ বলল, মা লতিকা, তোকে একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। হ্যাঁ কাকাবাবু, বলুন না, এভাবে কেন বলছেন? ছোটবাবুর সঙ্গে মেলামেশাটা বন্ধ কর, তোর ভালোর জন্যই বলছি। ওনারা আমাদের মনিক বটে, কিন্তু মানুষ ভালো না। আপনি এসব কি করে জানলেন কাকাবাবু? আমি কি করে জানলাম সেটা বড় কথা নয় রে মা, কিন্তু কথাটা জমিদার বাবুর কানে গেলে কেলেঙ্কারি অবস্থা হয়। তাছাড়া 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 কি কাকাবাবু? তাছাড়া ছোটবাবু ঠিক কত মেয়ের সর্বনাশ করেছে তুই জানিস না? আমি জানি, আমি সব জানি। উনি আমার কাছে কিচ্ছু লোকাননি, কিন্তু এখন উনি বদলে গেছেন। ছোটবাবু আমাকে বলেছেন উনি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবেন না। এসব কথায় ভেসে যাস না রে মা, পরে দুঃখ পাবি। তোর ভালোর জন্যই বলছি, সরে আয় ছোটবাবুর কাছ থেকে। আপনি না আমাকে আপনার মেয়ের চোখে দেখেন কাকাবাবু? আপনি কি চান না আপনার মেয়েটা একটু সুখী হোক, নাকি আমি জমিদার বাড়ির বউ হব আর আপনি চাকর হয়ে রয়ে যাবেন, সেটা আপনি মানতে পারছেন না? ছি 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 মা, তুই আমাকে এই চিনলি? বেশ, আমি আর কিছু বলবো না, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। বীরেন্দ্র আর লতিকার ঘনিষ্ঠতা যত বাড়তে লাগলো, আর একদিকে বাড়তে লাগলো লতিকা আর তার কাকাবাবুর মধ্যেকার দূরত্ব। একদিন লতিকা সকাল সকাল রান্নার জোগাড় করছে, এমন সময় ব্যাগ ভর্তি প্রচুর বাজার নিয়ে ঢোকে রামচরণ। এই নে মা, আজকের বাজার। আমি হারুর মাকে বলেছি তোকে এসে সাহায্য করবে, এত রান্না তুই একা হাতে করতে পারবি না। আজ এত বাজার করেছেন? কোনো অনুষ্ঠান আছে নাকি জমিদার বাড়িতে কাকাবাবু? ও মা, তুই জানিস না, আজ তো ছোটবাবুর বিয়ের পাকা কথা বলতে মেয়ের বাড়ি থেকে অনেক লোকজন আসবে। রামচরণের কথা শুনে লতিকা ওই অবস্থাতেই ছুটে যায় বীরেন্দ্রর ঘরের দিকে, কিন্তু তার ঘরের দরজার সামনে এসেই থমকে যায় সে। বীরেন্দ্রর ঘরে জমিদার ও তাঁর গিন্নি ছেলের সঙ্গে কথা বলছেন। বলি, বিয়েটা তবে সামনের অগ্রাণেই পাকা করে ফেলতে বলবো আজকে, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভশ্র শীঘ্রম। তাছাড়া মালতী বালা হলো পাশের গ্রামের জমিদারের একমাত্র মেয়ে, বুঝলে? ওর সাথে বিয়ে হলে পাশের গ্রামের জমিদারিটা বীরেন্দ্রই হবে বলা চলে। ওহ বাবা, তুমি থাকো তোমার বিষয় আশয় নিয়ে। তা বাবা বীরু, মেয়েকে তোর পছন্দ তো? হ্যাঁ মা, পছন্দ। অমন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী মেয়ে তো মানে এই জমিদার বাড়ির বউ হওয়ার যোগ্য, তাই না? একদম ঠিক বলেছিস। যাই হোক গিন্নি, চলো চলো, এখানে বসে থাকলে হবে না, অনেক কাজ পড়ে আছে। ওনারা আর একটু বাদেই এসে পড়লেন বলে জমিদার ও তার গিন্নি বীরেন্দ্রর ঘর থেকে বেরিয়ে যেতেই, ও বাবা, এ কি? তুমি এখন এই সময় আমার ঘরে কি করছো? তোমাকে না বলেছি রাতের বেলা আমার ঘরে আসবে, সবার চোখের আড়ালে? আড়ালে আড়ালে আর কত ছোটবাবু, আপনি এইভাবে সর্বনাশ করলেন আমার। আপনি বলেছিলেন আপনি আমাকে বিয়ে করবেন। ও, সব জেনে গেছিস দেখছি। ভালোই হলো, ওসব কথা তুই ভুলে যা। তবে হ্যাঁ, বিয়ের পরেও তোকে মাঝে সাঝে আমি একটু ভালোবাসবো, ঠিক আছে? চিন্তা করিস না। ছি ছোটবাবু, ছি, আপনি এত নোংরা মানুষ। দিনের পর দিন ভালোবাসার কথা বলে বিয়ের স্বপ্ন দেখিয়ে আমার চরম সর্বনাশ করতে আপনার বিবেকে বাঁচলো না? এই শোন, এসব নাটক আমার সামনে করিস না তো। তোর মতো বিধবা কাজের মেয়েকে বিয়ে করব আমি? হ্যাঁ, ভালোবাসবো আমি? বামন হয়ে চাঁদ ধরবার শখ আর কি। নাটক তো এতদিন আপনি আমার সাথে করেছেন ছোটবাবু। আমি আপনাকে বিশ্বাস করে আমার সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম, আর আপনি কি না? এই 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 এসব এসব নাকি কান্না আমার সামনে কাঁদবি না তো। যা, বেরো এখান থেকে। আমি জমিদারের ছেলে, তোদের মতন মেয়েদের নিয়ে ওই ওই ফুর্তিটুকুই ঠিক আছে, বিয়ে নয়। বেরিয়ে যা এখন। আমি এক্ষুনি গিন্নিমার কাছে গিয়ে সব জানিয়ে দেব, বলবো আপনি কতটা খারাপ। বল 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 বল, যা বল। এই যে রান্নার কাজ করে দুটো খেতে পড়তে পারছিস, সেটাও যদি হারানোর ইচ্ছে থাকে তো বল না, মা তোকে এই বাড়ি থেকেই দূর করে দেবে। একদিন বিকেলে মন মরা হয়ে আমি গাছতলায় বসেছিলাম, হঠাৎ একটি বাচ্চা ছেলে আমার কাছে আসে। তোমার নাম চন্দ্র? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমার নাম মন্টু। তোমার সাথে আমার একটা দরকার আছে। আমি তো তোমাকে চিনি না, আমাকে তোমার কি দরকার?
তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। তোমার সাথে মল্লিকা দিদির বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? এইসব কথা তুমি কি করে জানলে? এসব কথা না হয় থাক, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে। জিনিস? কি জিনিস? এই 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 তো তোমাকে এই চিঠিটা মল্লিকা দিদি দিতে বলেছে। দাও দেখি। আমি তাহলে আসি। হ্যাঁ, দাঁড়াও। মন্টু আমার কথায় বিন্দু মাত্র কর্ণপাত না করে সেখান থেকে ছুটে চলে গেল। ও চলে যেতেই ওর দিয়ে যাওয়ার চিঠিটা আমি পড়তে শুরু করলাম। প্রিয় চন্দ্র, কেমন আছো সেই প্রশ্ন করব না। জানি তুমি ভালো নেই, আমি যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি যে নিরুপায় চন্দ্র। আমার জীবনে যে ঘটনা ঘটেছে তাতে আমি আর নিজের মধ্যে নেই। নিজের অজান্তেই নিজে এমন কিছু কাজ করে ফেলেছি যা, তোমাকে ওই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই ছিল, যাতে তুমি আমাকে অনেক অনেক ঘৃণা করো, নিজের মন থেকে আমার নাম মুছে ফেলতে পারো। সব কথা এই চিঠিতে লিখতে পারলাম না। আমার একটা শেষ অনুরোধ, আজ সন্ধেবেলা আমার সাথে নদীর তীরে দেখা করবে। তোমাকে অনেক কথা বলার আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইতি মল্লিকা। চিঠিটা পড়ে আমি কিছু বুঝতে পারলাম না। যে মল্লিকা আমাকে নিজের ঘর থেকে অপমান করে তাড়িয়ে দিল, সে দিন কয়েক পর এক বাচ্চা ছেলে মারফত চিঠি পাঠিয়ে আমার সঙ্গে দেখা করতে চাইছে। তুমি কি করলে? প্রথমে ভেবেছিলাম আমি দেখা করতে যাব না, কিন্তু রাত হতেই নিজের মনকে স্থির রাখতে পারলাম না। ছুটে গেলাম নদীর তীরে। এই রাতের বেলা এভাবে ডেকে পাঠানোর কি কারণ মল্লিকা? আমি জানতাম তুমি আসবে চন্দ্র। যেটা বলার তাড়াতাড়ি বলো, আমার কাছে তো সময় নেই। একটু অপেক্ষা করো চন্দ্র, আজ আবার তোমাকে কিছু বলার আছে। সেটাই তো বলছি, এত ভনিতা না করে যেটা বলবে সোজাসুজি বললেই হয়। আমি জানি আমার উপরে তোমার অনেক রাগ, অনেক অভিমান জমে আছে। আমি রাগ করলাম নাকি অভিমান, তাতে তো তোমার কিছু যায় আসার কথা নয় মল্লিকা। তুমি তো নিজেই চেয়েছো যে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক। হ্যাঁ, এই কথা ঠিক যে আমি নিজেই চেয়েছি আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাক, কারণ আমি নিজেই হাঁপিয়ে উঠেছি এই জীবনটায়। আমি তো সেটাই জানতে চাইছি মল্লিকা, যে এমন কি হলো? ঘটনাটা আজ থেকে মাস দেড়েক আগে আমাদের গ্রামের মেলায় একটা দোকানে আমার একটা পুতুল ভীষণ পছন্দ হয়। আমি সেটা কিনে ফেলি, আর সমস্যাটা শুরু হয় তারপর থেকে। আমি ঠিক বুঝলাম না। আমি ঠিকই বলছি চন্দ্র, পুতুলটা কোনো সাধারণ পুতুল নয়। মানে? ওই পুতুলটা বাড়ি নিয়ে আসার পর থেকেই আমার সাথে অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে। আমি রাত্রিবেলা পুতুলটাকে জড়িয়ে ঘুমোতাম, আর পরের দিন ভোরবেলা আমার ঘুম ভাঙতো গ্রামের এক জঙ্গলে। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা করতো, মনে হতো আমি কারোর সাথে যেন যুদ্ধ করে এসেছি। থামো থামো মল্লিকা, থামো। এসব গাল গল্প তুমি অন্য কাউকে শোনাবে। এসব শোনার ইচ্ছে আর সময় কোনোটাই আমার নেই। আমি চললাম। চন্দ্র, দাঁড়াও দাঁড়াও চন্দ্র, আজ তোমাকে সবটা শুনতেই হবে। আর কি শোনার বাকি আছে মল্লিকা? আমি জঙ্গলে কিভাবে এলাম, আমার ঠোঁটের কোণে আর নখে লেগে থাকা রক্তের দাগ দেখে আমার মনে নানা প্রশ্ন জন্ম নিতে লাগলো। এগুলো এগুলো আমার সাথে কি হচ্ছে, কিন্তু কিন্তু অনেক চেষ্টা করেও আমি কিচ্ছু মনে করতে পারতাম না চন্দ্র। বাবা, এ তো বিরাট গল্প শোনাচ্ছ মল্লিকা। আমি কোনো রকমে সবার নজর এড়িয়ে ভোরবেলা বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে ফিরে চোখে মুখে জল দিতেই আমি বুঝতে পারতাম আমার সাথে কিছু একটা ঘটেছে। আশ্চর্যজনকভাবে সেই দিনই গ্রামে পাওয়া যেত তরতাজা ছেলেদের মৃতদেহ। কি কি বলছো কি? কথাগুলো শুনে হয়তো তোমার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু তুমি বিশ্বাস করো বা না করো, এটা সত্যি। তার মানে? এই ঘটনার মানে আমিও প্রথমে কিচ্ছু বুঝতে পারিনি, তবে আবছা কিছু ঘটনা আমার মনে পড়তো। যেদিন আমার সাথে ওই ঘটনা ঘটতো সেই দিনই গ্রামে কোনো না কোনো ছেলের মৃতদেহ পাওয়া যেত, আর সেই ছেলেগুলোর সারা শরীর জুড়ে থাকতো অজস্র আঁচড়, কামড়ের দাগ, যেন কেউ তাদের। এরকম এক দুটো ঘটনা হওয়ার পর আমি বুঝতে পারি যে
আমার সাথে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে। রাতের বেলায় পুতুলটাকে জড়িয়ে ঘুমোলেই আমি স্বপ্ন দেখতাম। স্বপ্ন? হ্যাঁ, আমি স্বপ্ন দেখতাম সেই পুতুলটা আমাকে কোথাও একটা যেতে বলছে। আমার আবছা মনে পড়তো। আমিও ঘুম থেকে উঠে যেন মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনে দরজা খুলে বেরিয়ে যেতাম বাইরে। এই নিয়ে আমি চারজন ছেলেকে নির্মমভাবে মেরেছি। গতকাল সেই পুতুল আমাকে বলেছে তোমাকে মারতে। তাই তুমি আমাকে মারতে এসেছো? আমি প্রতিদিনের এই নরক যন্ত্রণা সহ্য করতে করতে হাঁপিয়ে উঠেছি চন্দ্র। আমি এই নরক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে চাই। আমাকে মেরে যদি এই আমি এতদিন সেই সব ছেলেদের কোনো অস্ত্র ছাড়াই মেরেছি, কিন্তু আজ এই ছুরিটা এনেছি ঠিকই, তবে সেটা তোমাকে মারতে নয়। তাহলে আমি তোমাকে খুব ভালোবাসি চন্দ্র, পারলে আমাকে ক্ষমা করে দিও। এই জন্মে তো চন্দ্র মল্লিকার মিলন হলো না, তবে কোনো এক জন্মে আশা করি নিশ্চয়ই হবে। তখন না হয় আমি ফিরে আসবো তোমারই মল্লিকা হয়ে। এই না, এই পুতুলটা আমার চিতার সাথে তুমি জ্বালিয়ে দিও। ভালো থেকো চন্দ্র, ভালো থেকো। মল্লিকা, মল্লিকা, এ তুমি কি করলে? মল্লিকা, মল্লিকা, তুই আমার মল্লিকাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিস। ওর জন্য এতগুলো নিরীহ মানুষের প্রাণ অকালে চলে গেছে। আজ তোরও শেষ দিন। গল্প এখানেই শেষ হয়নি। ভেবেছিলাম ওই পুতুলটাকে পুড়িয়ে দিয়ে আমি সব কিছু থেকে মুক্তি পাবো, কিন্তু আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম ওই একই চিতায় পুতুলটাকে পুড়িয়ে। সেটা আমি বুঝতে পেরেছি। চন্দ্র, ওঠো চন্দ্র, ওঠো। আমি মরেছি, তুমি মরবে না? আমার যে একা একা ভালো লাগছে না, এসো আমার কাছে। চন্দ্র, এবার যে তোমার পালা, চলে এসো আমার কাছে। শেষ করে ফেলো নিজেকে, শেষ করে ফেলো। না না না, আমি হাঁপিয়ে উঠেছি ওই একই কথা শুনতে শুনতে। মল্লিকা বারংবার আমাকে একই কথা বলতো, নিজেকে শেষ করে ফেলো, শেষ করে ফেলো নিজেকে। ও আমাকে আরো বলতো ওনাকে আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি এই ছোকরা, তোমাকে তো আহম্মক বললেও কম বলা হবে। তোমার মল্লিকা কি এই দুনিয়াতে আছে যে সে তোমাকে মরতে বলবে? হ্যাঁ, যে তোমাকে মরতে বলছে সে তোমার মল্লিকা নয়, ওই পুতুলের মধ্যে বাস করা আত্মা। যেহেতু তুমি তাকে আগুনে পুড়িয়ে দিয়েছ, সেহেতু নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে ও ছলনার আশ্রয় নিয়ে তোমাকে শেষ করে দিতে চায়। কি বলছি না? আমি ঠিক বলছি। এখানে আসা মাত্রই এক অপশক্তির আভাস পেয়েছিলাম আমি, কিন্তু আমি যখন এসে পড়েছি তখন তোমার ভয়ের কোনো কারণ নেই। কেন এই ছেলেটার প্রাণ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস? কে ক্ষতি করেছে ও তোর? আমি একটা শরীর পেয়েছিলাম, কিন্তু আমাকে পুড়িয়ে মস্ত বড় ভুল করেছে। তাই ওকে শেষ না করা অবধি আমার শান্তি নেই। আর তুই ভেবেছিস এই ছেলেটাকে তুই আমার হাত থেকে বাঁচিয়ে নিবি? আমি থাকতে তুই ওর কোনো ক্ষতি করতে পারবি না। তুই ওকে বাঁচাতে পারবি না, ওকে মরতেই হবে। ঠিক আছে, দেখা যাক কে কাকে মারে আর কে কাকে বাঁচায়। এবার দেখ আমি কি করি। চলে গেল, চলে গেল। এবার তোকে এমন জায়গায় রেখে আসবো যেখান থেকে তুই চাইলেও কোনোদিন মুক্ত হতে পারবি না।
ছেড়ে দে। যতক্ষণ এই তাবিজ তোমার হাতে থাকবে, এই আত্মা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিশ্চিন্তে করে ফিরে যাও। এখন থেকে তুমি বিপদমুক্ত। আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বাবা। আর পিছনে না তাকিয়ে সোজা বাড়ি ফিরে যাও। আচ্ছা, তাহলে ওই কালো ছায়াকে আপনি কি করলেন? সেদিন ওরম ভাবে আপনার পেছনে ওই কালো ছায়ার দিকে দেখে তো আমাদের সবার পেরান যায় যায় অবস্থা। হ্যাঁ কথাটা খুব একটা ভুল বলনি পচারমা। হ্যাঁ, সেদিন সন্ধ্যাবেলায় আমি ভিটে ফিরে নিজের তন্ত্র শক্তির দ্বারা ওই আত্মাটিকে আরেকটি বয়ামের মধ্যে বন্দি করে তারপর সেই বয়ামটির মুখ বন্ধ করে দিয়ে আমি মাটিতে পুঁতে দিই শ্মশানে, যেখান থেকে ও চাইলেও কোনোদিন মুক্ত হতে পারবে না। আমাদের তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। যাই হোক, তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়েছো তোমরা। কোথায় কোথায় দেরি হয়ে গেল অনেকটা। এবার আমি আসি। শ্যামাচরণ কথা শেষ করে পচার মায়ের হাতে চায়ের দাম মিটিয়ে বাড়ির পথে রওনা দিলেন। আপনাকে তারানাথের কথা তো আগেই বলেছিলাম। আসলে ওকেই আমি গঙ্গার কুষ্টি ভেবে যমুনার কুষ্টিটা দেখিয়েছিলাম, আর ওই বলেছিল যে যমুনা বিধবা হবে। ক্ষমা করবেন মাসিমা, গণনা করে এটাই দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন মাসিমা, অমন কুষ্ঠি খুব কম মানুষের দেখতে পাওয়া যায়। সংসার ধর্ম ওর হবে না, ও বৈরাগী হবে। এই সব যে আমার কর্মফলের দোষ বাবা। মায়ের কর্মের শাস্তি আমার মেয়েটাকে পেতে হলো, আমার মেয়েটাকে পেতে হলো। এসব তুমি কি বলছো মা? কিসের কর্মফল? হ্যাঁ, এটা ঠিক যে বোন কখনোই বিয়ে, স্বামী, সংসার এগুলোতে আগ্রহী ছিল না। ঠাকুর দেবতা, পুজো পাঠ এসবেই তার মন ছিল, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তার বিয়ে দিয়ে অন্যায় করেছো। সত্যি সব মায়েরাই তার মেয়েদের সংসারই দেখতে চায়, সেটাই তো স্বাভাবিক। না গঙ্গা না, তোরা জানিস না বলে বলছিস। এ আমার কর্মফলের দোষ। সেই সাধু বাবা আমাকে বলেছিলেন, কিন্তু আমি গুরুত্ব দিইনি। দেখে মনে হচ্ছে আপনার অতীতের কিছু ঘটনা হয়তো বর্তমানে আপনার মেয়ের জীবনে প্রভাব ফেলেছে। আপনার যদি সমস্যা না থাকে তাহলে সেটা বলতে পারেন। জীবনের শেষ ভাগে এসে আর এসব বলতে আমার কোনো আপত্তি নেই বাবা। তাছাড়া এই কারণেই হয়তো আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। ছোট থেকেই সাধু, ঋষি, মুনিদের প্রতি আমার একদমই ভক্তি ছিল না। যত বয়স বাড়তে থাকলো ততই যেন আমি এদের প্রতি বিরূপ হয়ে পড়লাম। আমার একমাত্র ভাই নীলুও ছিল আমার সব সময়ের সঙ্গী, কিন্তু হঠাৎ অসৎ সঙ্গে পড়ে নীলু একদম বকে গেল। বাড়িতে মা বাবা ওকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন। একদিন হলো কি, দিদি দিদি দিদি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা দিদি। আরে কি হয়েছে কি ভাই? তোকে এরকম দেখাচ্ছে কেন? দিদি, আমি 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 পলাশডাঙ্গার মন্দিরে চুরি করতে গেছিলাম। মন্দিরের কাছে কাছে যেই সাধু থাকে সে আমাকে দেখতে পেয়েছে দিদি। গ্রামবাসীদের নিয়ে ও এদিকেই আমাকে ধরতে আসছে। হ্যাঁ, কি বলছিস কি তুই ভাই? হে ভগবান, এবার কি হবে? দিদি দিদি, ওরা আমাকে পিটিয়ে মেরে ফেলবে। ও আমাকে ওরা ছাড়বে না দিদি, কিছুতেই ছাড়বে না। কিন্তু তুই এরকম কেন করলি ভাই? কেন করলি বল আমাকে। আমার ভুল হয়ে গেছে দিদি, আর কখনো এরকম হবে না। তুই আমাকে বাঁচিয়ে এনে দিদি। বেটা চোর, মন্দিরে চুরি করার সাহস কি করে হয় তোরে? এ কি রাম কাকা, শ্যামল কাকা, কি হয়েছে কি? আর তোমরা নীলুর নাম ধরে কি উল্টোপাল্টা বলছো বলো তো? উল্টো পাল্টা? বেটা হতচ্ছাড়া আমাদের মন্দিরে চুরি করতে ঢুকেছিল, আর তুই বলছিস কি হয়েছে? কোথায় সে, কোথায়? অত শত জানি না, ও কোথায় তাড়াতাড়ি বল, নইলে আমরা ঘরে ঢুকে কিন্তু ওকে বের করে আনবো। আরে তোমরা একটু চুপ করবে? কোনো প্রমাণ ছাড়া আমার ভাইকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, তোমরা কি ওকে মন্দিরে ঢুকতে দেখেছো নাকি চুরি করতে দেখেছো? আমরা দেখিনি, কিন্তু এই সাধু বাবা দেখেছেন। উনিও মন্দিরের কাছের বট গাছের নিচেই থাকেন। আর আমি যদি বলি উনি মিথ্যে বলছেন, তার কারণ আজকে সকাল থেকে ভাই বাড়ি থেকে বেরোয়নি, বুঝেছেন? ও আমার সাথেই আমার ঘরেই ছিল।
মিথ্যে কথা। ও মন্দিরে চুরি করতে ঢুকেছিল। সঠিক সময়ে আমি না দেখলে ও মূর্তির গয়না, সোনার ফুল সব চুরি করে পালাতো। কেন মিথ্যে কথা বলছেন বাবা? হ্যাঁ, আমার ভাই একটু বদ সঙ্গে পড়ে দৌরাত্ম করে বটে, কিন্তু তাই বলেও চুরি করতে পারে না। তাছাড়া ও তো আমার ঘরেই ছিল। মিথ্যে আপনি বলছেন। আমি মিথ্যে বলি না মা, তুমি তোমার ভাইকে বাঁচাতে মিথ্যে বলছো। না সাধু বাবা, মন্দিরের পাশে আপনি থাকেন, লোভ হয়তো আপনার মাথাচাড়া দিয়ে উঠেছে, কারণ সুযোগ আর সময় আপনার কাছে তো সবচেয়ে বেশি ছিল। খবরদার! তুই তুই কি বলছিস তুই জানিস? তুই একজন বৈরাগী সাধককে অপবাদ দিচ্ছিস। দেখলে দেখলে তোমরা, সত্যি কথা বলতে এই বাবার গায়ে কেমন ফোসকা পড়ে গেল। আপনি তো নাকি বৈরাগী, নির্লোভ, তাও এই আচরণ। ছি! বাবা, আপনি আপনি এরকম করলেন? ওরে পাপি বাসন্তী, তুই জেনে বুঝে ইচ্ছে করে একজন সাধকের ওপরে চুরির অপবাদ দিলে, তার বৈরাগ্যের অপমান করলি। একদিন একদিন তোকে এর জন্য পস্তাতে হবে, ভীষণ পস্তাতে হবে। নিজের ভাইকে বাঁচিয়ে তখন আমার মনে যেন আলাদাই আনন্দ হয়েছিল। এরপরে সময়ের নিয়মে বড় হলাম, সঠিক সময়ে বিয়েও হলো, কিন্তু বিয়ের 10 বছর কেটে গেলেও কোনো সন্তান হলো না। মন্দির, দরগা, মসজিদ কোথাও যায়নি এমন হয়নি। একটা সন্তানের জন্য আমি আর আমার স্বামী উন্মাদ হয়ে গেছিলাম। একদিন শুনলাম এই বাড়ির কাছেই এক জায়গায় নাকি একজন সাধু বাবা এসেছেন। অসীম তার ক্ষমতা। ছুটে গেলাম তার কাছে। এ কি? এটা তো সেই সাধু বাবা যাকে আমি নীলুর জন্য চোর অপবাদ দিয়েছিলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি সেই পাপিষ্ঠা যে আপনাকে অবমাননা করেছিল। আমাকে ক্ষমা করে দিন। পৃথিবীটা সত্যি গোল মা, তাই এত বছর পরে তোকে এখানে এনে দিল। সেদিন আমি যে চরম অন্যায় করেছিলাম, তার ফলেই হয়তো বিয়ের 15 বছর কেটে গেলেও আমার কোলে কোনো সন্তান আসেনি বাবা। লোকের খোঁটা আর কটূক্তি শুনতে শুনতে আমি প্রতিদিন শেষ হয়ে যাচ্ছি বাবা। এত ভেঙে পড়িস না মা, ভগবান সব ঠিক করে দেন। আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি মহান, দয়াশীল, আমাকে দয়া করুন। তুই নিশ্চিন্তে থাক, আমি তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আপনি ধন্য বাবা, আপনি ধন্য। লোকে বলে আপনি সকলের মনোবাঞ্ছা পূরণ করেন। দয়া করে আমার কোল ভরে দিন বাবা, আমাকেও সন্তান সুখের আশীর্বাদ করুন। লোকের মুখে যখন এটা শুনেছিস, তখন এটাও নিশ্চয়ই জানিস যে আমি তার পরিবর্তে কিছু চেয়েনি। দেব বাবা, আপনি যা চাইবেন আমি দেব, কেবল আমাকে সন্তানের আশীর্বাদ করুন। বেশ, আমি তোকে আশীর্বাদ করছি যে তোর গর্ভে যমজ সন্তান আসবে, কিন্তু তার মধ্যে একটি সন্তানকে আমাকে দিতে হবে। এ আপনি কি বলছেন বাবা? এর অর্থ কি? এর অর্থ তুই সঠিক সময় বুঝতে পারবি। যা, এখন বাড়ি যা, ঈশ্বর তোর মঙ্গল করুক। এরপরে আমি গর্ভবতী হই, আর 2 যমজ মেয়ের জন্ম হয়, গঙ্গা আর যমুনা। তখন যেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সাধু বাবার সেই কথাগুলো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে 2 মেয়ে বড় হতে লাগলো। বুঝতে পারলাম যমুনা কোনো সাধারণ মেয়ে নয়। পুজো, সাধনা, ধ্যান এসবেই তার মন। তবুও ভেবেছিলাম বিয়ে দিলে হয়তো সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুলছিলাম। আপনি এভাবে কাঁদবেন না মাসিমা।
সাধিকা হওয়া যে সাধারণ কাজ নয়। আপনার মেয়ে যমুনা অনেক শুভ লক্ষণ নিয়ে জন্মেছে। আচ্ছা, তাকে কি একবার ডাকবেন? এমন সাধিকা যে সত্যি সচরাচর দেখা যায় না। তাকে আর কোথায় পাবো বাবা? আজকে ভোরবেলায় সে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। সেই সাধু বাবা সত্যি আমার কাছ থেকে প্রতিদান নিয়ে নিয়েছেন বাবা। তার মানে তিনি এই অর্থের কথাই বলেছিলেন। মন খারাপ করবেন না মাসিমা, আপনার মেয়ে যেখানেই থাক সে সেখানেই ভালো থাকবে। তার মানে আপনার কুষ্টি বিচার করার জোরেই এত বড় ঘটনা সকলের সামনে প্রকাশ হলো বলুন? সে এক প্রকার তোমার কথা সত্যিই বটে। কিন্তু তারপরে কি সেই যমুনা নামের মেয়েটি, মানে সেই সাধিকার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, কিন্তু সেটাও এক অদ্ভুত ঘটনাক্রমে। সেই ঘটনা তোমাদের না হয় আর একদিন বলবো। হ্যাঁ, সেই ভালো। ততদিনে বরং আপনি গল্পটা আরো ভালো করে গুছিয়ে নিন। হ্যাঁ, যত সব। আর তোমাদের কখনো কোনো কিছুই বলবো না, বুঝলে? তারানাথের এখনো এত দূর দিন আসেনি যে গল্প ভাবতে হবে। এই বলে তারানাথ বেশ বিরক্ত হয়ে অন্য ঘরে চলে গেল। আমি কিশোরীকে বেশ ভৎসনা করতে করতেই তারানাথের বাড়ি থেকে বেরিয়ে চলতে শুরু করি।